শিল্পকলা আর কারুশিল্প শব্দ দুটো তো আমাদের সবারই চেনা, তাই না? কিন্তু এদের মধ্যে আসল ফারাকটা ঠিক কোথায়? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের প্রায় ভাবায়। চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করা যাক আমাদের প্রতিদিনের জীবনে মিশে থাকা এই কারুশিল্পের আসল পরিচয়টা। আচ্ছা, তাহলে প্রথমেই একেবারে মূল পার্থক্যটা দেখে নেওয়া যাক। দেখুন, একদিকে আছে শিল্পকলা, যা পুরোপুরি শিল্পীর কল্পনা আর ব্যক্তিগত চিন্তার প্রকাশ, আর অন্যদিকে কারুশিল্প, যা আসলে একটা নির্দিষ্ট দক্ষতার ব্যবহারিক প্রয়োগ। ভাবার বিষয়, তাই না? একজন শিল্পী তার কাজে সই করে যান, কিন্তু একজন কারুশিল্পী তিনি বেশিরভাগ সময়ই থেকে যান পর্দার আড়ালে, তার নামটা আমাদের অজানাই থেকে যায়। তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে এই দুটো জগতের মূল পার্থক্যগুলো আরেকটু কাছ থেকে দেখা যাক। তাহলে এই যে আমরা কারুশিল্প বা ক্রাফট বলছি, এটা আসলে কি? মানে খুব সহজ করে বললে এটা হলো এমন একটা দক্ষতা যা দিয়ে আমাদের রোজকার ব্যবহারের জন্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই জিনিসগুলো শুধু কাজেরই নয়, দেখতেও হয় অসাধারণ সুন্দর। এর আসল ভিত্তিটাই হলো ব্যবহারিকতা আর সৌন্দর্য। বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা কিছু উদাহরণের দিকে তাকাই। আমাদের চারপাশেই তো আছে, যেমন ধরুন মাটির পাত্র, কাঠের নানান কাজ, বেত বা বাঁশের তৈরি জিনিসপত্র, গয়না, এমনকি আমাদের সংস্কৃতির সাথে মিশে থাকা একতারা, ঢোল বা বাঁশির মতো বাদ্যযন্ত্র, এই সব কিছুই কিন্তু কারুশিল্পের এক একটা চমৎকার উদাহরণ। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো এই দক্ষতা শেখার প্রক্রিয়াটা। কারুশিল্পের জ্ঞান কিন্তু বই পড়ে আসে না, এটা আসে গুরু শিষ্য পরম্পরায়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে। প্রায় দেখা যায় একই পরিবারের সদস্যরা বংশ পরম্পরায় এই কাজ শিখে আসছেন, একেবারে হাতে কলমে, বড়দের তত্ত্বাবধানে। আচ্ছা, এবার একটু নজর ফেরানো যাক আমাদের নিজেদের দেশের দিকে, বাংলাদেশের দিকে। এখানে কিন্তু কারুশিল্পের গল্পটা আরও অনেক গভীর, আমাদের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একবার ভেবে দেখুন, একসময়কার বাংলাদেশের কথা, যখন দেশটা ছিল মূলত কৃষিভিত্তিক আর বেশিরভাগ মানুষই গ্রামে বাস করতেন। তখন তো কারুশিল্প কোনো বিলাসিতা ছিল না, বরং ছিল জীবনের এক অপরিহার্য প্রয়োজন। গ্রামের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় সব কিছুর জন্য এই কারুশিল্পীদের ওপরেই নির্ভর করত। আর ঠিক এই কারণে একজন কারুশিল্পীর ভূমিকাটা সমাজে যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে শেষ করা যাবে না। দেখুন, তারা একই সাথে তিনটে বড় কাজ করতেন। একদিকে যেমন গৃহস্থালির জন্য প্রয়োজনীয় জিনিস যোগান দিতেন, তেমনি বিয়ে বা উৎসবের মতো সামাজিক অনুষ্ঠানের জন্য বিশেষ জিনিস তৈরি করতেন। আবার বাণিজ্যের জন্য কিন্তু পণ্য তৈরি করতেন তারা। আর তাদের কাজের পরিধিটাও দেখুন কি বিশাল। একেবারে সাধারণ শস্য ঝাড়ার কোলা থেকে শুরু করে মাটির প্রদীপ, আবার ধরুন গরমকালের হাত পাখা, এমনকি ব্যবসার জন্য দরকারি ধাতব মুদ্রা পর্যন্ত। এ সমস্ত হাতে তৈরি জিনিসই আসত তাদের হাত ধরে। চলুন এবার কারুশিল্পের এক অন্যতম শক্তিশালী আর সত্যি বলতে কি একটু মন ছুঁয়ে যাওয়ার মতো দিক নিয়ে কথা বলা যাক, এই পরিচয়হীন কারুশিল্পের ধারণাটা। ব্যাপারটা ঠিক কী দাঁড়াচ্ছে? একটা ছবির দাম অনেকখানি নির্ভর করে শিল্পীর নামের ওপর, তাই না? কিন্তু কারুশিল্পের বেলায় এমনটা হয় না। একটা মাটির পুতুল বা শতরঞ্জির কারিগর হয়তো পরিচয়হীনই থেকে যান, কিন্তু তার কাজে একটা ব্যক্তিগত ছোঁয়া আর আন্তরিকতা ঠিকই থেকে যায়। এই ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় একটা অসাধারণ উদাহরণ দিয়ে, আর সেটা হলো নকশি কাঁথা। একবার ভাবুন তো, যখন আমরা ৩০ বছরেরও বেশি পুরনো একটা নকশি কাঁথা দেখি, আমরা তো এর নকশা, এর মোটিভ দেখে অবাক হয়ে যাই। দেখলেই বোঝা যায় এর পেছনের মানুষটার শৈল্পিক প্রতিভা ঠিক কতটা ছিল। কিন্তু আমরা কি তার নাম জানি? জানি না। আর এই না জানাটা কিন্তু ওই শিল্পকর্মের প্রতি আমাদের মুগ্ধতাকে এক বিন্দুও কমায় না, তাই না? আসলে একটা কারুশিল্পের আসল জাদুটা বোধহয় এখানেই, তার স্পর্শে, তার আন্তরিকতায়। কাঁথার মতো একটা জিনিসকে যখন হাতে নেওয়া হয়, যে অনুভূতিটা হয়, সেটাই যেন কাজটাকে জীবন্ত করে তোলে, আমাদের অনেক আপন করে নেয়। তো আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব এই যে এত পুরনো একটা ঐতিহ্য, এটা কিভাবে সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েও টিকে থাকে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। কারুশিল্প একদিকে যেমন পরিবর্তনশীল, মানে নতুন রুচি, নতুন জীবনযাত্রার সাথে নিজেকে সবসময় মানিয়ে নেয়, আবার অন্যদিকে এটা কিন্তু স্থিতিশীল।
কারণ কিছু নির্দিষ্ট ফর্ম বা নকশা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রায় একই রকম থেকে যায়, যা একটা সম্প্রদায়ের মূল্যবোধ আর পরিচয়কে তুলে ধরে। তার মানে কি দাঁড়ালো? একটি কারুশিল্প আসলে একই সাথে গতিশীল আবার স্থিতিশীল। এটা সময়ের সাথে সাথে বদলায়, কিন্তু তার শেকড়টা ঠিকই ধরে রাখে। এটা যেন একটা সম্প্রদায়ের পরিচয়ের এক জীবন্ত দলিল। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। আমাদের চারপাশে যে এত নাম পরিচয়হীন সাধারণ জিনিস ছড়িয়ে আছে, সেগুলো আসলে কোন গল্পটা আমাদের শোনাতে চায়? হয়তো পরের বার যখন একটা সাধারণ মাটির পাত্র বা হাতে বোনা কাপড়ের দিকে আমরা তাকাবো, তখন এর পেছনের মানুষটার গল্পটাও একবার ভাবব।